নমস্কার, আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায় আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনারা শুরু করবার আগে তিনটে ছবি আমরা দেখে নেব। ছবিগুলো আমাদের দেখা অত্যন্ত জরুরি। একটা শারদোৎসব, একটা যেটা গোটা সমাজের উৎসব, আর একটা এই গণতন্ত্রের উৎসব। এই সময়ের একটা প্রাসঙ্গিক ছবি কি পুজোর সময়, গত পুজোর ছবি এটা। নলিন সরকার স্ট্রিটের 22/10/2020, প্যান্ডেল ফাঁকা, সমস্তটা ফাঁকা। কারণ কোভিড বিধি মেনে সেই সময় এই রকম ফাঁকা রাখা হয়েছিল। সরকার দুটোই এই সময়ের, 23শে মার্চ অথবা এই ঘাটালে নাড্ডার ছবিটাও 23শে মার্চ, দুটোই। ভিড় শুধু দেখুন, শুধু ভিড়টা দেখুন, খেয়াল রাখুন এই ভিড়, লক্ষ্য রাখুন এই ভিড়ের মুখগুলোকে, লক্ষ্য রাখুন ভিড়ের এই মুখগুলোকেও, লক্ষ্য ঘাটালে জেপি নাড্ডা আর অন্যদিকে আর তৃণমূলের আরেকটা মিছিল। রাখুন কোথাও স্যানিটাইজার দেখতে পাচ্ছেন কিনা, কোথাও মাস্ক দেখতে পাচ্ছেন কিনা, অথবা কোনো দূরত্ব বিধি দেখতে পাচ্ছেন কিনা, অথবা এখানেও দেখুন নেতাদের পাশে আশেপাশের লোকেদের ভিড়। এই সবটা দেখার পরে আসলে দেখতে বলছি এই জন্যে, এটা ইম্পর্টেন্ট এই জন্যে, কারণ আজ থেকে 1 বছর 1 দিন আগের একটা দিনে আমরা ফিরে যেতে চাইছি। এই মুহূর্তে ফেরাটা দরকার। সেই দিনটা মনে রেখেই আসলে আমাদের আজকের আপনার রায়। কোভিড আটকাতে গোটা দেশ তালাবন্ধ করেছিল মোদী সরকার। রাজ্য সরকারগুলো আসলে লকডাউন করেছিল বিভিন্ন জায়গায়। 137 কোটি ভারতীয়র জীবন ওলট পালট করে দেওয়া একটা দিন। উৎসবে যখন সবকিছু লাগাম ছাড়া, তখন আবার সেই দিনটাকে মনে করা প্রয়োজন। কারণ কোভিড আমাদের জীবন কিভাবে বদলে দিয়েছে সেই স্মৃতিটা ফিরে আসা দরকার। কারণ কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। সেই স্মৃতি ফিরিয়ে আনতেই কয়েকটা ছবি দিয়ে আজকে শুরু করলাম আমাদের আজকের রায়। আমাদের আলোচনায় যে অতিথিরা উপস্থিত রয়েছেন তারা হলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ দেব, রয়েছেন বিশিষ্ট 2 চিকিৎসক কুণাল সরকার এবং শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়, এবং রয়েছেন কোভিড যোদ্ধা সংস্থা কোভিড কেয়ার নেটওয়ার্কের সহসচিব মাধবীলতা মিত্র। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কুণালবাবু, ডক্টর সরকার, আমি আপনার কাছ থেকেই শুরু করতে চাইছি। দ্বিতীয় দফার ঢেউ আছড়ে পড়ছে শুনছি, কোভিডের সংক্রমণের বৃহৎ একটা ঢেউয়ের আশঙ্কায় গোটা দেশ। এই সময়, একই সময়ে গণতন্ত্রের এই উৎসবও আমাদের চলছে, ভোট। কি ন্যূনতম বিধিগুলো মানা উচিত ছিল এবং কি করছি আমরা, মানছি না যে কি হতে পারে, আগে সেই জায়গাটায় প্লিজ একটু বোঝান আমাদের। অঞ্জন, দেখো জিনিসটা যেটা হয়েছে যে আমাদের এই রাজনৈতিক উত্তেজনা বা রাজনৈতিক প্রতিযোগিতা এটা শুরু হয়েছিল এমন একটা সময়ে যখন আমরা নভেম্বর ডিসেম্বর থেকে প্রায় ধরে নিয়েছিলাম যে আমাদের ফার্স্ট ওয়েভের থেকে আমরা বেরিয়ে আসছি এবং আমাদের সামনে ভালো দিন এসছে, হ্যাপি ডেজ আর হিয়ার, এটা হয়তো আসবে না। এবং সেই যে আমাদের মানসিকতাটা, সেটা আমাদের সাধারণ মানুষের কাছে হয়তো মেনে নেওয়াটা শক্ত, কিন্তু যারা বুদ্ধিসম্পন্ন লোক, যারা রাজনৈতিক নেতা, তারা তো ডাইনামিকভাবে সমাজটাকে দেখছে, পরিবেশ পরিস্থিতিটাকে দেখছে। এবং আমরা ভোটের কাছাকাছি যেতে না যেতেই আমরা দেখতে পাচ্ছি, আমরা কেউ চাইনি, কিন্তু সেপ্টেম্বরের 2nd উইক ওয়াজ দ্য ওয়ার্স্ট উইক অফ কোভিড ফর ইন্ডিয়া। সেটা নভেম্বরের 2nd উইক থেকে অল্প একটু কমতে শুরু করলো। এবার আমরা মাঝখানে খুব বেশি দিন কিন্তু নিস্তার পাইনি। আমরা মাঝখানে ধরো মেরে কেটে 3 মাসও, 3-3.5 মাস যেতে না যেতে আবার মহারাষ্ট্র কেন্দ্রিক, প্রথমবারও তো একই জিনিস হয়েছিল, মহারাষ্ট্র পশ্চিম ভারত দিয়ে শুরু, তারপর উত্তর, তারপর
তারপর দক্ষিণ, তারপর হাঁটি হাঁটি পা পা করে আমরা বরাবর বলছিলাম আমাদের হবে না, আমাদের হবে না, আমাদের হবে না, কিন্তু মোটামুটি অগাস্ট মাস আসতে না আসতে আমরাও এই উত্তাপের মধ্যে এসে পড়লাম। এবং দিস ইজ দ্য ন্যাচারাল জার্নি অফ দ্য প্যান্ডেমিক থ্রু ইন্ডিয়া। এবং এবছরও আমাদের এইবারও ভাবার কোনো কারণ নেই। একমাত্র ডিফারেন্স কী ছিল? একমাত্র ডিফারেন্স আগের এবং এবারের মধ্যে হচ্ছে ভ্যাকসিনেশন। আমরা ভ্যাকসিনেট করতে পেরেছি, আমরা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যে টার্গেটটা জুন জুলাই অবধি আমরা নিজেদের সেট করেছিলাম, জুলাইয়ের অবধি 30 কোটি এবং তার মানে জুন মাসের অবধি আমাদের 20 কোটির ওপরে যাবার কথা, আমরা তার অর্ধেকেরও কমে আছি। আমি আসবো ডক্টর সরকার, এই প্রসঙ্গে আসবো, এই প্রসঙ্গে আসবো, আমি ভ্যাকসিনেশন প্রসঙ্গে পরে আসছি। আসলে আমরা কেন এটা নিয়ে আরো বেশি চিন্তিত হওয়ার মতন জায়গা দেখলাম? ডাক্তাররা তো বোঝেন, তারা তো এর মধ্যে রয়েছেন, আমরা যারা সাধারণ মানুষ তারা এতটা জানি না। আমরা শুধু দেখি পাশের বাড়ির বা তার পাশের বাড়ির বা ওই পাড়ার এ পাড়ার বা আমাদের গ্রাম বা আমাদের শহরের এই এলাকার লোকেরা বেশ মাস্ক ছাড়াইতে মোটের উপর মাস্ক ঝুলিয়ে ঝুলিয়ে চলেছেন এবং তেমন তো কিছু হচ্ছে না, অন্তত আশপাশে খবর আসছে না। খবরটা এবার আসতে শুরু করছে। SBI রিসার্চ রিপোর্ট, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তারা এইমসের সঙ্গে যৌথভাবে একটা রিসার্চ করেছে এবং 25শে মার্চ 2021 সেই রিপোর্টটা বেরিয়েছে। তাতে 100 দিনের একটা রেড অ্যালার্টের কথা বলা আছে। 100 দিনের রেড অ্যালার্ট বলা হচ্ছে, 100 দিন ধরে কোভিডের দ্বিতীয় ঢেউ। আবার বলছি, সূত্রটা হচ্ছে SBI রিসার্চ রিপোর্ট, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিসার্চ রিপোর্ট নাম দিয়ে বেরোলেও আসলে SBI এইমসের সঙ্গে যৌথভাবে এই রিসার্চটা চালিয়েছে। 100 দিন ধরে কোভিডের দ্বিতীয় ঢেউ বলছেন। কোন সময় থেকে কোন সময় চূড়ান্ত সতর্কতা? 15ই ফেব্রুয়ারি থেকে 25শে মে, এই সময়টা চূড়ান্ত সতর্কতা। অর্থাৎ আমরা এখন চূড়ান্ত সতর্কতার সময়ের মধ্যে দিয়ে পেরোচ্ছি। এই সময় 100 দিনে আক্রান্ত ছাড়াতে পারে, এই রিপোর্টে বলা হচ্ছে 25 লক্ষ আক্রান্ত ছড়াতে পারে এই 100 দিনে। সংখ্যাটা যে কি বিপুল সেটা যদি বুঝতে পারি আমরা, তাহলে সেই অনুযায়ী সতর্কতা নেওয়ার প্রয়োজন থাকে। আমরা সেই সতর্কতা নিচ্ছি না এবং তার ফলে গোটা দেশ এবং রাজ্য কি পরিস্থিতি হচ্ছে, গোটা দেশের কি হচ্ছে জানেন? গোটা দেশে আমাদের সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে। আক্রান্তের সংখ্যা আমাদের গোটা দেশে ক্ষেত্রে 5 দিনে যেটা হচ্ছে 25শে মার্চ, আমরা ওপর থেকে শুরু না করে আসলে নিচ থেকে শুরু করা হচ্ছে, তাহলে বুঝতে সুবিধা হয়। 21শে মার্চ এবং 22শে মার্চ কি ছিল? 21শে মার্চ এবং 22শে মার্চ এই সময়ে 40,953 ছিল 21 তারিখে আক্রান্তের সংখ্যা। 22 তারিখে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 46,951। সংখ্যাটা কিন্তু হু হু করে বাড়ছে। 21-এর পর 22-এর পর এলো 23শে মার্চ 40,715, তারপরে 47,262, তারপরে 25শে মার্চ এলো 63,776। প্রতিদিন 6-7 হাজার করে বেড়ে যাচ্ছে প্রতিদিন। এ রাজ্যের ক্ষেত্রে কি আমরা কি খুব নিশ্চিত থাকতে পারি? না। রাজ্যের গত 7 দিনের হিসেব যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একই রকম। আমি আগের থেকে শুরু করাবো। 18ই মার্চ ছিল, আমরা 18ই মার্চ দিয়ে শুরু করবো। 19শে মার্চ, 18ই মার্চ 323, 19শে মার্চ নতুন আক্রান্তের সংখ্যা, 19শে মার্চ 347, 20শে মার্চ 383, 21শে মার্চ 422, 22শে মার্চ কমলো একটু 368, 23শে মার্চ 404, 24শে মার্চ 462 এবং এই মাত্র আমরা খবর পাচ্ছি 25শে মার্চ এই সংখ্যাটা 522 হয়ে গেছে। নতুন আক্রান্তের সংখ্যা 522। এত সংখ্যাটা হু হু করে এইভাবে বাড়ছে। 10%-এর উপর গ্রোথ বলা হচ্ছে এই আক্রান্তের সংখ্যার ক্ষেত্রে। আমি শ্যামাশিস বাবু এখানেই আপনাকেই জিজ্ঞাসা করব। শ্যামাশিস বাবু, আমার প্রশ্ন হচ্ছে একটাই, যে আমরা তো জানি আমরা নিচ্ছি না, আপনার কি মনে হয় যে কোথাও একটা আসলে প্রশাসনিক তরফে একটা কঠোর বিধিনিষেধ থাকা উচিত ছিল, যেটার বিহনে আসলে এই সিচুয়েশনটাই হতে থাকবে অন্তত এই ভোটবঙ্গে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে প্রশাসনিক ব্যাপারটা তো হয়তো আছে, মানুষও তো শিখছে না। মানুষও কিন্তু আপনার সাথে তাল মিলিয়ে বলছি, অঞ্জন বাবু
মানুষও কিন্তু একদম ভুলে গেছে আগের বছরের কথাটা, এবং মানুষের যে স্বভাবগতভাবে যেভাবে আমরা একটা সময় মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং রাখা, হাত ধোয়া এগুলো করতাম, সেগুলো আমরাও ভুলে গেছি। আর আমাদের রিপ্রেজেন্টেটিভ যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টিজ, ওদেরও খুব যে একটা মনে আছে বলে অ্যাটলিস্ট মনে হচ্ছে না। সো সব মিলিয়ে একটা ভাব এসেছে আমাদের মধ্যে যে কোভিড হবে না, আর কোভিড ঠিক হয়ে গেছে। এবং শুধু যে আপনি ভোটকে দোষ দেবেন তা নয়, মহারাষ্ট্রে আমি যতটুকু জানি এই মুহূর্তে কোনো ভোট বা ইলেকশন কিন্তু হচ্ছে না। মহারাষ্ট্রের সংখ্যাটা বেশি। এরকম অন্যান্য স্টেট, দিল্লিতেও হচ্ছে না, দিল্লিতেও কিন্তু ইলেকশন হচ্ছে না এই মুহূর্তে। আপনি দিল্লির পরে পাঞ্জাব, চণ্ডীগড়, সেখানেও ইলেকশন নেই। সো ইলেকশনটা একমাত্র ড্রাইভিং ফোর্স এটা বলা যাবে না। হয়তো ইলেকশনটা এটাকে বাড়াবে আরো। আমাদের হয়তো পশ্চিমবঙ্গের যেটা 400-500 হচ্ছে, ইলেকশনের জন্য হয়তো 4000-5000 হবে, সেটা হতে পারে। কিন্তু ইলেকশনটাই একমাত্র ড্রাইভার নয়, আমাদের হিউম্যান বিহেভিয়ার। এবং আবারও বলছি, আমাদের যে ওপেন আপ করে গেছে, এই যে ধরুন ব্রিটেন থেকে 10টা স্ট্রেন কলকাতায় পাওয়া গেছে, 2টো সাউথ আফ্রিকান স্ট্রেন পাওয়া গেছে, তো আমাদের দেশের স্ট্রেন তো নিশ্চয়ই কোথাও থেকে ইম্পোর্ট হয়েছে, তাই না? আমাদের এখানে পাওয়া যাচ্ছে বা ভারতবর্ষে পাওয়া যাচ্ছে। সো ওভারঅল আমাদের একটা ল্যাক্সিটি এসছে সিস্টেমে, যেই ল্যাক্সিটির খেসারত আবার আমরা দেব। আশার আলো বোধহয় এটা যে ভ্যাকসিনে আমাদের কারেন্ট যে স্ট্রেনটার এগেনস্টে অ্যান্টিবডি যাদের তৈরি হচ্ছে, সেটা হেল্প করবে এটাকে স্প্রেড করতে। উল্টোটা সত্যি হবে যে এই ওয়েস্টার্ন স্ট্রেন বা সাউথ আফ্রিকান যে স্ট্রেনগুলো, বা আমাদের দেশে যে ডাবল মিউটেশন হচ্ছে ইন দ্য স্পাইক প্রোটিন, সেইগুলোর এগেনস্টে কারেন্ট ভ্যাকসিন কাজ করবে না। আমি আসবো এটা নিয়ে আলোচনা। ওভারঅল ভ্যাকসিনেশন এই মুহূর্তে যে প্যান্ডেমিক স্প্রেড বন্ধ করবে সেটা হবে না, কিন্তু আমি আসবো সে সেটা প্রসঙ্গে হতে আলোচনা। time ইনফ্যাক্ট লাগবে। আমাদের যে ছবিটা যাচ্ছে, আমি বলবো যে ভিড়ের ছবিটা দেখাতে পারলে সুবিধা হয়। ভিড়, আমরা যে পলিটিক্যাল পার্টির যে র্যালিগুলো দেখছিলাম, যে সভাগুলো দেখছিলাম, যে ছবি দেখালাম, ওই ছবিগুলো দিয়ে দেখা যাবে কি ভিড়টা আমরা দেখছি। আমার ঠিকই মহারাষ্ট্র বা পাঞ্জাব বা হরিয়ানা বা চণ্ডীগড়, হরিয়ানা না চণ্ডীগড়, এসব এলাকায় খুব বেশি, এবং সেখানে ইলেকশন নেই। কিন্তু একটা ইলেকশনে যদি আমরা এভাবে পরস্পরের মধ্যে জড়িয়ে যাই, ওই রকমভাবে মাখামাখি করে হাঁটাহাঁটি করি, তাহলে বারবার সম্ভাবনা অনেক বেশি। জয়প্রকাশবাবু, আমি এখানেই আপনাকে জিজ্ঞাসা করি যে আমাদের কোথাও আরও বেশি রেসপন্সিবল হওয়া দরকার, পলিটিক্যাল পার্টিগুলোর আপনাদের রেসপন্সিবল হওয়া দরকার। আপনাদের র্যালি হচ্ছে, আপনাদের ইলেকশন বিধি আছে আপনাদের ওপরে, একটা কোভিড বিধি রাখা হয়েছে, সেসব মান্যতা কোথাও হচ্ছে না। ভোট ভিক্ষা করছেন আপনারা পলিটিক্যাল পার্টিগুলো, এবং সেখানে এরকম অসংখ্য মানুষের ভিড়। কোভিড যে কোথায় পরিস্থিতি কোথায় যাবে তার ঠিক ঠিকানা থাকছে না। বলবেন একটু, যে ইরেসপন্সিবল বিহেভিয়ার নয়? না, যেটা কোভিড বিধি আছে যতদূর সম্ভব এখনকার সময় সেটা মেনে চলা উচিত, ব্যাস এইটুকুনি আমার বলার আছে। সেটা তো শুধু রাজনৈতিক পার্টি হিসেবে তাদের ওপর এই যে তাদেরকেই শুধু ধরা হবে, এদের জন্যই হচ্ছে, ঘটনা তো তা নয়। যেটা আপনারা এখনই বললেন যে মেন স্প্রেডিং সেন্টারগুলো হচ্ছে, সেখানে ইলেকশন নেই, কিন্তু সেখানে বাড়ছে। আমাদের এখানে যেটা দেখছেন সেই তুলনায় কম বাড়ছে। সুতরাং নির্বাচনের ঘটনাগুলো আমি বলছি যে কোনো পলিটিক্যাল পার্টি তাদের জন্যেই, তাদের দায়িত্বজ্ঞানহীনতার জন্যেই বাড়ছে, এরকম জেনারেলাইজ করা যেরকম একদিকে ঠিক নয়, সেই রকমই আমি মনে করি সমস্ত নির্বাচন পার্টি দলগুলিরই আজকে নির্বাচন তো তাদের করতে হবে, মানুষের মধ্যে যেতে হবে। জনসংযোগী হচ্ছে নির্বাচন, সে তৃণমূলেরই হোক, বিজেপিরই হোক, সিপিএমেরই হোক, সেখানে মুখ দেখাতে হচ্ছে এবং সেটার মধ্যে বাধ্যবাধকতা আছে। আমার যিনি তৃণমূলের বন্ধু আছেন তাদের ক্ষেত্রেও এটা একই রকম সত্যি, যে মানুষ মাস্কের মধ্যে দিয়ে দেখতে পেল না, রাস্তায় দাঁড়িয়ে আছে, একজন চিত্রাভিনেত্রী সে হয়েছে, প্রার্থী হয়েছে, তার মুখ দেখার জন্য এসছে, কিংবা একজন নেতার মুখ দেখার জন্য এসছে।
এই রাজনীতির এই বিড়ম্বনা বলুন বা অকুপেশনাল হ্যাজার্ড বলে একটা কথা আছে অনেক সময়, তার জন্য এটা যদি ঘটে সেটাতেও যতদূর সম্ভব নিয়ম মেনে সেটাকে কন্ট্রোলে রাখা উচিত। মাধবীলতা, আপনি এই পয়েন্টগুলো নোট করবেন প্লিজ। আমি আপনার কাছে এই পয়েন্টগুলো নিয়ে আপনার উত্তর চাইতে আসবো, তবে তার আগে বিশ্বজিৎবাবু আপনার কাছে যাই। আপনার কি মত? আপনি জানেন তো বঙ্গ ভোটে একটা কোভিড বিধিও হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। আপনি মানে আপনারা সবাই পলিটিক্যাল পার্টির সব সদস্যরাই, সমস্ত পলিটিক্যাল পার্টি, একটা কোথাও মানা হচ্ছে না। কোথাও আপনার দলের তরফ থেকেও, যে কোনো দল, বিজেপি হোক, তৃণমূল কংগ্রেস হোক, সিপিআইএম হোক, কংগ্রেস হোক, কোনো দল তার নিজেদের কর্মীদের বলছে অন্তত মাস্কটা পরে থাকুন, অন্তত স্যানিটাইজার ইউজ করুন, অন্তত কিছু দূরত্ব পালন করুন। এতে সামাজিকভাবে একটা ইরেসপন্সিবল ব্যবহার হচ্ছে কিনা, আমার প্রশ্নটা হচ্ছে এটাই। এই জায়গাটা প্লিজ বলুন। না, ঠিক ইরেসপন্সিবল ব্যাপারটা আমি মানতে রাজি না, কিন্তু একটা কথা, যে এই যে সেকেন্ড ওয়েভ, এই সেকেন্ড ওয়েভটা যে দেখা দিচ্ছে, এই ব্যাপারে কিন্তু আমাদের প্রত্যেক রাজনৈতিক দলের সচেতন হওয়া উচিত। এই ব্যাপারে এই ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখুন, আজকে যেমনি রাজনৈতিক দলগুলো যেমনি সচেতন হবে, সেমনি নির্বাচনটা কন্ট্রোল করছে কিন্তু নির্বাচন কমিশন। এবং এখানে আমি মনে করি যে নির্বাচন কমিশনেরও কিন্তু অনেক বেশি স্ট্রিক্ট হওয়া উচিত এই ব্যাপারগুলো নিয়ে। আমরা নিশ্চয়ই কিছু গাইডলাইন পেয়েছি এবং সেই গাইডলাইন রাজনৈতিক দলগুলো মানার চেষ্টা করছে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন একটা নির্বাচনী প্রচারের মধ্যে একটা রাজনৈতিক দলকে চলে যেতে হয়, তখন কিন্তু সত্যিই কিছু কিছু ব্যাপার মানা সম্ভব হয় না। যার জন্য আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু প্রথমেই বলেছিলেন যে আমরা যাতে যত বেশি সংখ্যক ভ্যাকসিনেশনটা করতে পারি, এবং যেই কারণে উনি প্রধানমন্ত্রীকে লিখেছিলেন যে আমরা এই ভ্যাকসিনটা দিতে চাই বিনা পয়সায়, আমাদেরকে ভ্যাকসিন দেওয়া হোক। আমরা পশ্চিমবাংলায় এই নির্বাচনের প্রাক্কালে সমস্ত মানুষকে যতটা সম্ভব আমরা ভ্যাকসিন দিতে চাই, কিন্তু সেটা কিন্তু মানা হলো না। সেটা হলে কিন্তু আজকে কিন্তু এই ব্যাপারটার থেকে অনেকটা রেহাই পেত মানুষরা, কারণ আমরা কিন্তু অ্যান্টিসিপেট করতেই পারছি যে নির্বাচন মানেই ভিড়, নির্বাচন মানেই জনসমাগম। সেখানে কিন্তু সাধারণ মানুষের যেই ধরনের স্বতঃস্ফূর্ততা, যেই ধরনের উদ্দীপনা সব সময় কিন্তু রাজনৈতিক দলের ক্ষেত্রে সম্ভব না। বলুন, যে সেই জয়প্রকাশ বাবু কি বলছেন বলুন। কিন্তু তার মধ্যেও যতটা সম্ভব আমাদের প্রত্যেকের উচিত, কুণাল বাবু আমার একটা কথা বোধহয় সমর্থন করবেন, ডক্টর কুণাল সরকার, যে এই রাজ্যে যত ভ্যাকসিন এসছে, আমি আসবো, ভ্যাকসিন কিন্তু এখনো পর্যন্ত ইউজ করা যায়নি। আমার কথাটা কিন্তু বলুন বিশ্বজিৎবাবু, বলুন। সরি, আসবো আপনার কাছে। না, আমি বলছি যে কুণাল বাবু আমার এই বক্তব্যটা ঠিক না বেঠিক উনি বলতে পারবেন, বা অন্য যত ভ্যাকসিন এই রাজ্যে এসছে, বলছেন ভ্যাকসিন পাঠালো না কেন, এসছে সেই ভ্যাকসিন গুলো কিন্তু আনইউটিলাইজ থেকে যাচ্ছেন। আমি জানি না জয়প্রকাশ বাবু কোথা থেকে এই তথ্যটা পাচ্ছেন, এটা আমার জানা নেই, এই তথ্য আমার জানা নেই। কিন্তু রাজ্যে আজকে পশ্চিমবাংলায় কিন্তু ডাক্তারবাবুকে বলতে দিন, ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং সরকারের উদ্যোগে ডাক্তারবাবুকে বলতে দিন না সত্যি না মিথ্যে। আমি তো আপনাকে বললাম না, আমি বললাম কুণাল বাবুকে এটা ঠিক বলতে, আপনি কেন মাঝখানে এর মধ্যে বলছেন ভ্যাকসিন ইউজ হয়েছে কি হয়নি? আপনি আমি তো ডাক্তার নই, আপনিও ডাক্তার নন, আপনি কেন এর মধ্যে রাজনীতি আনছেন? ভ্যাকসিনের রাজনীতি কেন আনছেন? আমি কুণাল বাবুকে জিজ্ঞেস করেছি একটা কথা, তাকে উত্তর দিতে দিন। আপনি কেন মাঝখানে ঢুকছেন? আসল ঘটনাটা আপনি আগে বলুন। যা পাঠিয়েছে সেইটা খরচ হচ্ছে না, আর বড় বড় কথা বলছেন। আপনাদের হাসপাতাল দিতে পারছে না, আপনাদের ওখানে দিতে পারছে না, সরকারি হাসপাতালে পড়ে আছে ভ্যাকসিন। দেশ জুড়ে আসবো, গোটা দেশ জুড়ে প্রতিদিন কতজন করে ডোজ দেওয়া হচ্ছে, কত করে ডোজ দেওয়া হচ্ছে, আর এই পশ্চিমবঙ্গে কত করে ডোজ দেওয়া হচ্ছে সেটা দেখবো। ভ্যাকসিনে আসা দেশে 24শে মার্চ 2021 পর্যন্ত দেশে 5,04,454 জনকে ভ্যাকসিনের অন্তত একটা ডোজ দেওয়া আছে। গোটা দেশে 5,01,04,000, মোটামুটি 5,01,00,000 মতন ভ্যাকসিনের অন্তত একটা ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে কি হয়েছে? রাজ্যে এখনো পর্যন্ত 38,51,000 মানুষকে অন্তত একটা ডোজ দেওয়া হয়েছে।
এই দুটো ফিগার রইল। এই মাধবীলতা দেবী আপনার কাছে, মাধবীলতা আপনার কাছে যাই, আপনি একটু বলুন প্রথমত পলিটিশিয়ানদের যে বক্তব্য সেগুলো শুনলেন, আর ভ্যাকসিন প্রসঙ্গে তারপরে আসবো, আপনারা কি বক্তব্য বলবেন? কোভিড-19 বা করোনাকে আমি খুব কাছ থেকে দেখেছি। গত বছর মে মাস থেকে জুন মাস পর্যন্ত টানা 22 দিন আমার মা কলকাতা মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। তো সেই সময় গাড়ির ব্যবস্থাও ছিল না। তো আমার 22 দিন মেডিকেল কলেজে সময় কাটানোর, মানে 24 ঘন্টা ইন্টু 22 ডেজ কাটানোর অভিজ্ঞতা আছে। এবং এমন অভিজ্ঞতাও আছে বাড়ি থেকে মেডিকেল কলেজ হেঁটে গিয়ে, মেডিকেল কলেজ থেকে বাড়ি হেঁটে ফেরা। কারণ আমি খুবই মধ্যবিত্ত পরিবারের মেয়ে, গাড়ি অ্যাফোর্ড করা পসিবল হয়নি বা ভাড়া গাড়ি আমি পাই। তো আমি করোনাকে খুব কাছ থেকে দেখেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি বলবো, এবং আমি যখন কোভিড পেশেন্ট নিয়ে কাজও করেছি, যে মানুষের জীবনের মূল্য যে কোনো সাম্রাজ্যবাদের থেকে অনেক বেশি মূল্যবান। তো আমরাই তো ভোটার, আমরা তো সাধারণ মানুষ। আমরাই যদি না থাকি তাহলে ভোট দেবেন কারা? আপনি যেটা বললেন, যদি ইলেকশন না হতো তাহলে হয়তো হ্যাঁ কোভিড পজিটিভ বাড়তো 400, 500, 600, কিন্তু ইলেকশনের ফলে বা ইলেকশনের প্রচারের ফলে আমি কোনো রাজনৈতিক দলের দোষ দেব না, কারণ মানুষ সচেতন নয়। আমার আপনার মতন মানুষই তো না, সচেতন কিন্তু নয়। একটা প্রশ্ন আছে মাধবীলতা, যেটা হ্যাঁ, জয়প্রকাশ বাবু বলুন। বললেন যে অকুপেশনাল হ্যাজার্ড হিসেবে ধরতে হবে। ওই নায়িকা অভিনেত্রী তিনি যদি প্রার্থী হয়ে থাকেন, তাকে দেখবার জন্য অসংখ্য মানুষ যদি ভিড় করেন, তিনি যদি মাস্ক পরেই যদি সারাক্ষণ থাকেন, তার মুখ যদি সাধারণ মানুষ দেখতেই না পান, তাহলে আর কিভাবে সম্ভব? তাহলে আর কিভাবে দরকার? বলবেন এটার উত্তরটা দিন প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই আমি বলবো। আমি যদি একজন অভিনেত্রী হই, মানে আমি পাবলিক ফিগার, আমাকে সাধারণ মানুষ অনুকরণ করবে বা অনুসরণ করবে। আমি যদি মাস্ক খুলে ঘুরে বেড়াই, তাহলে তো সাধারণ মানুষ আমার ওই মাস্ক খোলা মুখটাকেই অনুসরণ করে মাস্ক ছেড়ে ঘুরে বেড়াবে। তাহলে আমি যখন পাবলিক ফিগার, দিস ইজ মাই সোশ্যাল দায়িত্ব, যে আমি সাধারণ মানে যারা জনসাধারণ তাদের সচেতন করার জন্য আমিও মাস্কটা পরে থাকবো। আজ অ্যাজ আ পাবলিক ফিগার আমি যদি মাস্ক পরে রাস্তায় বেরোই, তাহলে সাধারণ মানুষ, দেখো ওই দিদি মাস্ক পরেছে বা ওই দাদা মাস্ক পরে বেরিয়েছে, তো ওনার অ্যাজ হিজ অর হার ফলোয়ার আমিও মাস্ক পরবো। এই সচেতনতা গ্রো করবে। তো আমার মুখ জনগণকে দেখানো বেশি ইম্পর্টেন্ট, নাকি জনগণকে সচেতন করে কোভিড আটকানো বেশি ইম্পর্টেন্ট? আমার কাছে এটাই বক্তব্য। আমি আসবো, একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতির পর আমরা খুব দ্রুত ফিরবো এই আলোচনাতেই, কারণ কোভিড কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড চিন্তার একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে। এত রাজনৈতিক উত্তাপের মধ্যেও সেই কারণেই আমরা এই সাবজেক্টটাকেই ধরলাম আপনার রায়ের জন্য। ছোট্ট বিরতি দেবো, ফিরে আসবো তারপর। সঙ্গে থাকুন 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি আপনার রায়, আলোচনা করছি কোভিড বিধি এবং নির্বাচন, কোভিড বিধি না মানা, প্রশাসনিক দায়িত্ব, এবং তারপরেও রাজনৈতিক দলগুলোর দায়িত্ব, এবং সর্বোপরি আমার আপনার দায়িত্ব সাধারণ মানুষ। কোভিডের দ্বিতীয় ঢেউটা আছড়ে পড়েছে, অলরেডি ইতিমধ্যেই আছড়ে পড়েছে। একবার যারা আমরা কোভিডের প্রথম ঢেউয়ের ব্যাপারে অন্তত জানতে পেরেছি তার ভয়াবহতা, তারা দ্বিতীয় ঢেউয়ের এই আছড়ে পড়ার পরেও কিভাবে এরকম নিশ্চিন্তভাবে চলতে পারি, কি রাজনৈতিক দল, কি আমি আপনি, সেটাই বোঝা যাচ্ছে না। আচ্ছা, ভোটে, পশ্চিমবঙ্গের ভোটে কোভিড বিধি কিন্তু দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং জানলে হাসবেন যে সেগুলো কীভাবে মানা হয়েছে বা হয়নি। শুধু কি নির্দেশ সেটা জানতে পারলে দেখবেন। দূরত্ব বিধি মেনে ছোট বড় সভা, রোড শো 21 ফেব্রুয়ারি 2021 কমিশনের নির্দেশিকা, দূরত্ব বিধি মেনে করতে হবে। সর্বাধিক 5টা গাড়ি নিয়ে রোড শো হবে। দেখুন হাসির জায়গা, সর্বাধিক 5টা গাড়ি নিয়ে নাকি রোড শো করতে হবে নির্দেশ। কটা গাড়ি নিয়ে হচ্ছে আমরা সবাই জানি। সভাস্থলে ঢোকা বাইরে যাওয়ার আলাদা রাস্তা, একটা সভাস্থল তার ঢোকা বাইরে যাওয়ার আলাদা রাস্তা প্রশাসনের নির্দিষ্ট করে দেওয়া জায়গায় সভা হবে, সেটা হচ্ছে সব জায়গাতেই, কিন্তু একটা জায়গায় ঢোকা বেরোনোর জন্য সব নাকি আলাদা রাস্তা। সভাতে মাস্ক স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক। সভা বলুন, র্যালি বলুন, রোড শো বলুন, দেখতে পেয়েছেন। বড় সভায় নজরদারিতে আধিকারিককে দায়িত্ব।
বড় সভায় নজরদারিতে আধিকারিককে দায়িত্ব, সেই তিনি কি দেখছেন জানি না, কারণ সবাই কোভিড বিধি মানা নিয়ে রিপোর্ট রিপোর্ট দিতে হবেই। সে রিপোর্ট কি দেওয়া হচ্ছে? যদি দেওয়া হয় তাহলে কী দেওয়া বলা হচ্ছে? জমায়েতে বিধি মানা নিশ্চিত করার দায়িত্ব ডিএম এবং এসপির। কোভিড বিধি মনোনয়ন দাখিলের সময় প্রার্থী সহ মাত্র 3 জনকে অনুমতি। মনোনয়ন দাখিল করতে দেবেন প্রার্থী সহ মাত্র 3 জন। একটা নিয়ম এর মধ্যে পালন করতে দেখেছেন আপনারা কেউ? বড় মিছিল করে মনোনয়ন জমা নয়, কোনো বড় মিছিল করে জমা। আমরা প্রত্যেকটা জায়গায় দেখছি বড় বড় মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন প্রার্থীরা সব জায়গায়। তার বাহুবল, তার অর্থবল সমস্ত প্রকাশ পায়। বাড়ি বাড়ি প্রচারও 5 জনের বেশি নয়। দেখে মনে হচ্ছে যেন একটা সুন্দর একটা শিশু পাঠ্য একটা পুস্তিকা পড়ছি, শিশু পাঠ্য পুস্তিকা। কারণ বড়দের যেটা জায়গা, সে জায়গায় এর কোনো মূল্যই নেই। কুণাল বাবু, আমার এখানেই আপনার কাছে প্রশ্ন। বিধি তো করা হলো, আমাদের জন্যই করা হলো, আমরা তাকে যথাসম্ভব তাকে দূরে সরিয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘুরলাম। এই যে ঘুরলাম, সেখানে এক, প্রশাসন কি করতে পারতো? 2, আমরাই বা এরকম হয়ে গেলাম কেন? আমরা তো গত বছর এতটা ছিলাম না কেয়ারলেস, এবছর কি হলো? দেখো অঞ্জন, এখানে কি হলো সেটা তো আমাদের মতো সামান্য চিকিৎসক বলতে পারে না। তবে যেটা আমরা একটা অবাঞ্ছিত জিনিস করলাম, যেমন শ্যামাশিস ঠিকই বলেছে যে অনেক জায়গায় ইলেকশন হচ্ছে না অথচ এটা বেড়েছে, কিন্তু ইলেকশনের মধ্যে দিয়ে আমার যে ভয়টা সেটা হলো একটা রুরাল আরবান ডিফারেন্সিয়েশন ছিল ইন দ্য প্রেভেলেন্স অফ কোভিড। এই যে ইলেকশনের সভাগুলো একেবারে সমস্ত লোক যত্রতত্র গ্রামেগঞ্জে ঘুরে বেড়ালো, তাতে আমার মনে হয় রুরাল আরবান ডিফারেন্সিয়েশনটা কিছুটা আরও ভেঙে গেলেও যেতে পারে। তুমি প্রথমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এইমস রিপোর্টের কথা বলেছো, আমি একটা দুটো কমেন্ট করি। আমাদের তথাকথিত প্রথম ওয়েভ ভারতবর্ষে ছিল 210 থেকে 220 দিন মতো। এরা এই সেকেন্ড ওয়েভটাকে এস্টিমেট করছে কিসের ওপর ভিত্তি করে 100 দিন? তারা প্রিজিউম করছে যে আমরা আমাদের আকাঙ্ক্ষিত রেট অফ ভ্যাকসিনেশন করতে পারবো, যেটা কিনা জুন জুলাইতে 30 কোটি। আমরা এখন সেই রেটের থেকে হাফেরও কমে আছি। সুতরাং এই অ্যাজাম্পশনটা যে একটা 100 দিনের মধ্যে সেকেন্ড ওয়েভটা চলে যাবে, আমাদের দেওয়ালটা কি, আমাদের প্রতিরোধটা কি? দ্য অনলি প্রতিরোধ ইজ ভ্যাকসিনেশন। কিন্তু সেই ভ্যাকসিনেশন হচ্ছে বাট নট অ্যাট দ্য ডিজায়ার্ড স্পিড। সুতরাং সেই অঙ্কটা 100 দিনের অ্যাজাম্পশনটা কতটা ঠিক, এটাকে এক্ষুনি কিন্তু আমরা এটাকে ঠিকমতো বলতে পারছি না। থার্ড পয়েন্ট, যেটা একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট আজকের দিনে হচ্ছে যে মহারাষ্ট্র থেকে আমরা যে শিক্ষাটা নিলাম না, সেটা হলো মহারাষ্ট্র ইলেকশন না হতে পারে, কিন্তু মহারাষ্ট্র 1.5 মাস আগে থেকে মহারাষ্ট্র দেখছিল যে 4টে ডিস্ট্রিক্ট থেকে এটা ছড়াচ্ছে। তারা না শহরগুলোকে কোয়ারেন্টাইন করলো, না ডিস্ট্রিক্টগুলোকে কোয়ারেন্টাইন করলো। ফার্স্ট ওয়েভের সময় মহারাষ্ট্র কী সব গাঁজার কেস আর চিত্রতারকাদের কেস নিয়ে ব্যস্ত ছিল, এখন তারা এক্সটর্শন কেস নিয়ে ব্যস্ত আছে। যার ফলে কি হলো, দি এন্টায়ার ফান্ডামেন্টালস অফ প্যান্ডেমিক ম্যানেজমেন্ট, ইলেকশন থাক বা নাই থাক, একটা অ্যামেচারিশ এলিমেন্টারি স্কুল চিলড্রেনের মতো আমরা ভুল করলাম। আমরা সারা দেশকে এই মহারাষ্ট্রের প্যান্ডেমিক স্প্রেডেতে আমরা এক্সপোজ করে দিলাম। তবে একটা ভালো কাজ হয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমাদের মতো বহু লোক কিছুদিন ধরে আমরা আওয়াজ তুলছিলাম, সেটাকে তারা কনসিডার করে ভ্যাকসিন এক্সপোর্টটা, অ্যাস্ট্রাজেনেকার এক্সপোর্টটা গতকাল থেকে বন্ধ আছে। আর জয়প্রকাশ বাবু যে প্রশ্নটা করেছেন, এটা একটা ডেফিনেট প্রশ্ন। আমাদের অ্যাবাউট যে ভ্যাকসিন স্টক আমরা হোল্ড করতাম, আমরা সেই ভ্যাকসিন স্টকের কিছুটা অ্যাবাউট 60-70% মতো ইউজ করেছি। কিন্তু রিভার্স লজিকটা হলো, যারা স্টেট গভর্নমেন্টের স্টকটা হোল্ড করছে তারা বলছে যে আমার স্টককে আমি খালি করে দিতে পারি না, সেকেন্ড ডোজ আছে, এই আছে, অমুক আছে। আমরা অ্যাপ্রক্সিমেটলি 70% ইউটিলাইজেশনে ঘোরাফেরা করছি। এখন এই 70%টাকে আমরা আরও বাড়িয়ে 80% করতে পারতাম কিনা, যেরকম ইংল্যান্ড করেছে, যেরকম আমেরিকা করেছে। তারা কি বলেছিল? তারা বলেছিল ভাই সেকেন্ড ডোজের কথা ভুলে যাও,
তারা ভ্যাকসিনেট করেছিল অ্যাট দ্য হাইট অফ প্যান্ডেমিক। তারা যাকে যেখানে পেয়েছে ফার্স্ট ডোজ ভ্যাকসিন দিয়ে দিয়েছে। আমার অনুরোধ হলো যে সেকেন্ড ওয়েভের দোরগোড়ায় আজকে আমাদেরও ভারতবর্ষকেও সেই পলিসি নিতে হবে যে উই হ্যাভ টু স্প্রেড, আমাদের দ্বিগুণের বেশি স্পিডটাকে তুলতে হবে যদি সেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট আর স্টেট ব্যাংকের অ্যাজামশনটাকে ঠিক প্রমাণ করতে হয়। কারণ সেকেন্ড ওয়েভ যদি আবার ওই 220-30 দিনে গিয়ে দাঁড়ায় তাহলে আমরা ইকুয়াল একেবারে সমানভাবে দ্বিতীয়বার নাজেহাল হতে চলেছি। জয়প্রকাশ বাবু হাত তুলছিল, বলুন প্লিজ। না, কুণাল দা, আমি যেহেতু ডক্টর কুণাল সরকার, কিন্তু বারবার কুণাল দা বেরিয়ে যাচ্ছে যেভাবে আমি সম্বোধন করে থাকি। উনি যেটা বললেন খুবই অবশ্যই হ্যাঁ, খুবই তাৎপর্যপূর্ণ কথা বলেছেন এবং আমি সবকটাই সমর্থন করছি। আমি বিশেষভাবে বলছি, দেখুন, একটা রাজনৈতিক দলের সদস্য হিসেবে নয়, একটা সাধারণ সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি আমার এখানে বলতে বাধা নেই, সে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, সব রাজনৈতিক দলের সচেতন হওয়া উচিত যে এই ইলেকশনের মধ্যেও কতখানি এটার এই ছড়ানোটা, কোভিড ছড়ানোটা আটকানো যায় সেভাবে মানুষকে সচেতন করা। 1, 2, এই জিনিসটার মধ্যে রাজনীতি না যে আমাদের পশ্চিমবঙ্গে কোভিড ভ্যাকসিনের স্টক কম আছে, যেটা এক্ষুনি কুণালবাবু বললেন যে এখানকার ইউটিলাইজেশন হচ্ছে 60%, 65%, মানে আরও 40% আছে আনইউজড। এইবারেতে এর মধ্যে একটা ঘটনা আছে যেটা আমি মনে করেছি, আমি অনেকের সঙ্গে কথা বলে, যে ভ্যাকসিন নেওয়ার ব্যাপারেও একটা কিন্তু উৎসাহমূলক ঘটনা কিছু করা উচিত বা মানুষকে ইন্সপায়ার করা উচিত, যাও বাবা গিয়ে ভ্যাকসিনটা নাও। তাদের জন্য এই একটা প্রচারও দরকার আছে। আমার মনে হয় এই তিনটের মিলিয়ে সচেতনতা, ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে উৎসাহ এবং কোভিডের এই ভ্যাকসিন নিয়ে রাজনীতি বন্ধ করা, এই তিনটে মিলিয়ে বোধহয় আমরা কিছুটা ফল পেতে পারবো। বিশ্বজিৎবাবু, রাজনীতি, কোভিড নিয়ে রাজনীতি, ভ্যাকসিন নিয়ে রাজনীতি, দেখুন, একেবারেই আমরা রাজনীতি করছি না এটা নিয়ে। আমি যেটা প্রথমেই বলেছি, আমি সেটা এখনও আবারও বলছি যে দল মত নির্বিশেষে আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটি দলকে এক হয়ে মানুষকে সচেতন করা। এখানে খালি রাজ্য সরকারের দায়িত্ব না, এখানে বিরোধী দলদেরও একটা অন্যতম রোল আছে এবং সেখানে প্রত্যেকেরই আমাদের উচিত যে এই নির্বাচনের সময় মানুষকে সচেতন করা যে এর ভয়াবহতা কি হতে পারে এবং এর আলটিমেট কনসিকোয়েন্সেস কি হতে পারে সেটা সচেতন করা। এবং রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বারবার সেটা করা হচ্ছে। এবার রইল আপনার রিগার্ডিং ইউটিলাইজেশন অফ দি ভ্যাকসিনস। ডক্টর সরকার বলছেন যে 70% ইউজ হয়েছে, এখন 30% রাখা হয়েছে কি 25% রাখা হয়েছে, এটা নিশ্চয়ই যে একটা সেকেন্ড ডোজের ব্যাপার থাকে এবং তার সাথে রাজ্য সরকার ডেফিনেটলি অ্যান্টিসিপেট করছে যে যদি কোনো রকম এমন একটা সিচুয়েশন দাঁড়ায় যে যেখানে আমাদের হাতে ভ্যাকসিন নেই, অন্তত কিছু স্টক রাখতে হবে অথবা সেকেন্ড ডোজের জন্য কিছু রাখতে হবে। তো 70% ইউটিলাইজেশন হয়েছে, সেটাও তো কম না। এবং এখনও রেগুলার প্রত্যেক দিন কিন্তু ভ্যাকসিনেশন চলছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং আমি 100 বার এখানে কিন্তু আমি জয়প্রকাশ বাবুর সাথে একমত যে আমাদের দল মত নির্বিশেষে আমাদের এটা নিয়ে রাজনীতি না করে সবাইকে এক হয়ে আমাদের উচিত মানুষকে সচেতন করা। এবং আমরা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আমরা যথেষ্ট সক্রিয়ভাবে সেটা করার চেষ্টা করছি। ডক্টর শুভাশিস বন্দ্যোপাধ্যায়, আপনি ভ্যাকসিন প্রশ্নে পার্টিকুলার দেখুন, আমার মনে হয় স্লোগানটা হচ্ছে যে মাস্ক পরুন, ভ্যাকসিন নিন, ভোট দিন। সুতরাং ভোটটা থার্ডে, আগে মাস্ক পরি, আগে ভ্যাকসিন নিই, ভোট দিই। বিভিন্ন রকমভাবে লোককে ভ্যাকসিন নিতে হোয়াটসঅ্যাপ এই জাতীয় ব্যাপারগুলো ভয় একটা লোকের মধ্যে আছে যে ভ্যাকসিন নিলে একটা কিছু হবে। কোথাও যদি কারোর ভ্যাকসিন নিয়ে কোনো একটা সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে এমনভাবে সোশ্যাল মিডিয়া প্রচার করে যাতে লোকে ভ্যাকসিন নিতে আরও ভয় পেয়ে যায়। প্রচুর লোক আমাদের কাছে আসেন, আমার পুরনো পেশেন্টরা, কারেন্ট পেশেন্টরা, যে ডাক্তারবাবু ভ্যাকসিন কি নেব?
এবার এই ভয়টাও ভাঙানো কিন্তু আমাদের সবাইকার কর্তব্য, যে ভ্যাকসিন নিতে লোককে উৎসাহিত করা। এবং আমি অত্যন্ত খুশি যে 1 এপ্রিল থেকে আর কোনো থাকছে না, বার থাকছে না, 45-এর ওপরে সবাই ভ্যাকসিন নিয়ে নিতে পারবেন। এটা একটা খুব বড় স্টেপ। এটা আরও বাড়াতে হবে ভ্যাকসিনেশন। অবভিয়াসলি ভ্যাকসিন দেওয়াটা খুব সহজ কাজ নয়, কিন্তু আমরা যদিও বলছি যে খুব হু করে ভ্যাকসিন দিতে হবে, কিন্তু ভ্যাকসিন দেওয়াটাও তারও একটা ম্যান পাওয়ার, ইনফ্রাস্ট্রাকচার, এগুলোও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এটাও মাথায় রাখা দরকার। সবসময়তেই যে আমরা করতে পারছি না তা নয়, আমাদেরও সবাইকারই একটা সমস্যা আছে। এর সঙ্গে আরেকটা কথা বলছি যে ডেফিনেটলি ভ্যাকসিন একটা ইম্পর্টেন্ট টুল, যতক্ষণ না ওই সাউথ আফ্রিকান বা ইউকে বা ডাবল মিউট্যান্ট স্ট্রেন আরও বাড়ছে। একটা পজিটিভ দিক আমি বলছি, সেটা হচ্ছে যে এই সেকেন্ড ওয়েভে আপনি যদি মহারাষ্ট্র দেখেন, দিল্লি দেখেন, সেখানে কিন্তু ডেথ রেট কম্পেয়ার টু দ্য ফার্স্ট ওয়েভ, হসপিটালাইজেশন রেট কম্পেয়ার টু দ্য ফার্স্ট ওয়েভ কিন্তু কম। তার মানে যে বিশাল আনন্দের ব্যাপার এবং আমাদের সব কিছু বন্ধ করে দিয়ে নাচতে হবে তা নয়। আমি জাস্ট এটা বলছি যে এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের বুঝতে হবে। এবং RT-PCR কিন্তু নেগেটিভও হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, যেটা আগের বারে কিন্তু অতটা হতো না। সো কোভিড ভাইরাসের চরিত্রটা পাল্টাচ্ছে। আমাদের মানুষজনকে একটা জিনিস বোঝাতে হবে যে কোভিড দুম করে চলে যাবে না। কাল সকালে উঠে কোভিড নেই এই ঘটনাটা ঘটবে না। এই ওয়েক্সিং অ্যান্ড ওয়েনিং হতেই যাবে। যে প্যান্ডেমিক বা এপিডেমিক পিরিয়ডটা ধরুন 100 দিন হয়েছিল, এবারে হয়তো সেই পিরিয়ডের উইথটা একটু কম হবে, কিন্তু তার একটা উচ্চতা আসবে, সেই গ্রাফটা দেখবেন বাড়ছে, ইত্যাদি ইত্যাদি। এটা মাথায় রাখতে হবে। আমি জাস্ট দুটো অ্যাডিশনাল পয়েন্ট বলতে চাই অঞ্জন। সেটা হলো যে আমাদের রাজনৈতিক আমাদের রিপ্রেজেন্টেটিভরা আছেন। আমরা যখন 1 এপ্রিল থেকে ভ্যাকসিনেশনটা আরেকটু ওপেন করছি, নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে, স্লাম এরিয়াতে, বস্তি এরিয়াতে আমাদের ভ্যাকসিনটা থ্রু প্রপার ডেলিভারি ভ্যান ইত্যাদি ইত্যাদি করে তাদের কাছে পৌঁছতে হবে। না হলে বস্তি এরিয়াতে, নিম্ন মধ্যবিত্ত এরিয়া যেটা প্রায়শই একটা এপিসেন্টার হয়ে ওঠে, তাদের কাছে কিন্তু অ্যাডিকুয়েটলি পৌঁছানো যাবে না। আপনি ভ্যাকসিনেশনের অ্যানালিসিস দেখবেন যে প্রাইভেট সেন্টার এবং প্রাইভেট হসপিটালের ক্যাপাসিটি ইউটিলাইজেশন অনেক বেশি কম্পেয়ার টু গভর্নমেন্ট হসপিটাল। আর সেকেন্ড পয়েন্ট, রাজনৈতিক দলেদের কাছে অনুরোধ, তারা যে একটা বিপুল পরিমাণ আমাদের টেলিভিশন, প্রিন্ট, বিজ্ঞাপন, অ্যাডভার্টিজমেন্ট, নানান স্লোগানে খরচা করছেন, আপনারা জনস্বার্থে প্রো ভ্যাকসিনেশন, আমি এখনো দুটো বিজ্ঞাপন দেখিনি কোথাও যে কেউ পাবলিক হেলথ নিয়ে কোনো টেলিভিশন প্রচার মিডিয়ামে বা ফুল পেজ জ্যাকেট কোনো খবরের কাগজে আসছে বলে। আপনারা মানুষের সামনে তুলে ধরুন আজকের দিনে যে পাবলিক হেলথ ইজ অলসো আ ক্রুশিয়াল ইস্যু। আমাদের এটাকে নজরে আনুন। মানুষ তো দেখছে যে সব ইস্যু দিয়ে আলোচনা হচ্ছে, গান হচ্ছে, তরজা হচ্ছে, টুম্পা হচ্ছে, সব হচ্ছে, কিন্তু কেউ তো ভ্যাকসিনেশনকে আমরা জনসামনে আসছি না, খালি গেরোয় পড়লে আমরা আলোচনা করছি। দিস অ্যাটিটিউড হ্যাজ টু গো। আমি মাধবীলতা আপনাকে আসার আগে জয়প্রকাশবাবু হাত তুলছিলেন, জয়প্রকাশবাবু কিছু বলছেন, প্লিজ বলুন। না, আমি এটার সঙ্গে জুড়তে চাইছি একটা জিনিস। জানেন, একটা কঠিন সময়ে এই আমাদের দেশ সারা পৃথিবীর মধ্যে সবথেকে লার্জেস্ট ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে, এটাতে বোধহয় কেউই বলবেন না আমাদের দেশে করছেন। সেটা কি শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট করছেন বলে কেউ বললে ভুল হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট করছেন, তার সঙ্গে সমস্ত রাজ্যগুলি মিলে আছে। আমরা মনে করি পুরো দেশ একসঙ্গে পৃথিবীর সর্ববৃহৎ ভ্যাকসিনেশন প্রকল্প চালাচ্ছে আজকে ভারতবর্ষে। এবং যেটা কুণালবাবু বললেন, আশেপাশের দেশ, অন্য অনেক দেশ ইন্ডিয়ার কাছ থেকে বন্ধুত্বের খাতিরে তারা ভ্যাকসিন চেয়েছিল, দেওয়া হয়েছিল। উনি বলছেন এই এক্সপোর্টটা বন্ধ করা উচিত, নিজেদের বাঁচানো আগে দরকার, তার জন্য সেই এক্সপোর্টটাকে এখন বলা হয়েছে এখন হবে না, সেটাও ঠিক। কিন্তু এই কনফিডেন্স আর এই জায়গাটাতে আমি কেন বলছি রাজনীতি বন্ধ হওয়া দরকার, এটা দেশের প্রযুক্তি, দেশের ভ্যাকসিনেশন, সমস্ত দেশ মিলে করছি। আর তার মাঝখানে আমরা যেন সেইটাতে গর্বও অনুভব করি আর কনফিডেন্সও পাই যে আমরা নিশ্চয়ই এই
চ্যালেঞ্জটাকে আমি মোকাবিলা মানে করতে বিশ্বজিৎ পারবো, বাবুরা আপনার দিকে সেইটা। যাতে আঙুল না তোলেন, এই তো সহজ কথা, এর মধ্যে দিয়ে বেরোচ্ছি। আমি আসবো আপনাকে যে বলে আসবো, মাধবীলতা আপনাকে যাওয়ার আগে কমিশনের কাছে কিছু প্রশ্ন থেকে যায় সাধারণ মানুষের, এবং সেই প্রশ্নগুলোর উত্তরটাও কি সেটা আমরা বুঝে নেব। কমিশনের কাছে যেটা প্রশ্ন ওঠে সেটা হলো, বঙ্গেও কি বঙ্গেও কি বিহার মডেলে ভিড় নিয়ন্ত্রণ? উত্তরটা হলো, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে কার্যকর বিহারের নির্দেশিকা, অর্থাৎ বিহারের ক্ষেত্রে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল কোভিড বিধি নিয়ম আরোপের, সেটা পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে যেখানে ভোট হচ্ছে সেখানে কার্যকর, কমিশনের তরফ থেকে বলা হয়েছে। প্রচারে অতিরিক্ত ভিড় হলে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কার? উত্তর, সভার দায়িত্বে থাকা আধিকারিক, জেলা শাসক এবং পুলিশ সুপারের। এই উত্তরটা হচ্ছে নির্বাচন কমিশনের। এই প্রশ্নগুলো হলো সাধারণ মানুষের নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। প্রচারে অতিরিক্ত ভিড় হলে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কার আমরা বলেছি। এই ব্যবস্থা নিতে পারা যাবে? হ্যাঁ, নিশ্চিতভাবেই পারা যাবে, নিশ্চিতভাবেই পারা যাবে। কি ব্যবস্থা হতে পারে? নিয়ম লঙ্ঘন করলে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে জরিমানা, অতিমারি এবং বিপর্যয় মোকাবিলা আইনে মামলা, অনেকগুলো ব্যবস্থা হতে পারে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো কোনো নিয়মকানুন মানছে না, এই র্যালি করছে, রোড শো করছে, তখন কী হতে এগুলো ব্যবহার হতে পারে। এমনকি ভোট প্রচার বন্ধ করাও হতে পারে। নির্বাচন কমিশনের হাতে এই ক্ষমতা রয়েছে। কিন্তু কমিশন করছে কি? কমিশনের কাছে প্রশ্ন তো আমাদের, যেখানে প্রশ্নের কমিশন, প্রচারে কোভিড বিধি নিয়ে কমিশনের কাছে কটা রিপোর্ট জমা পড়েছে? রিপোর্টে কোভিড বিধি ভাঙার অভিযোগ এসেছে কোথাও থাকে? কোনো জায়গা থেকে আপনাদের কাছে কোভিড বিধি ভাঙার অভিযোগ এসছে? না আসলে কিন্তু চিন্তার। কোন কোন সভার রিপোর্টে কোভিড বিধি ভাঙার অভিযোগ উঠেছে আপনারা জানান। আমাদের জানা দরকার এটা, কারণ আপনাদের হাতেই সমস্ত ক্ষমতাটা রয়েছে, আপনারা প্রয়োজনে প্রচার বন্ধ করতে পারেন। এই নিয়ে কমিশন, যদি কোনো রিপোর্ট এসে থাকে, তা নিয়ে কমিশন কি ব্যবস্থা নিয়েছে? কমিশন এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে জানতে পারিনি আমরা। মাধবীলতা, আমার এখানে আপনার কাছে সেই প্রশ্নটাই। সব ক্ষমতা রয়েছে প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনের কাছে, এমনকি সভা বাতিল করে দেওয়ার, সভা না করার নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ পর্যন্ত রয়েছে। হচ্ছেটা কি? ফাইনালি এটা সেই কথার কথা, বুকিশ কিছু ওয়ার্ডস, এবং ফাইনালি কাজের কাজ কিছুই নেই। বলবেন আপনি? নিশ্চয়ই। এখানে উপস্থিত সমস্ত বিজ্ঞ মানুষদের সচেতন নই, আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি সচেতন হতে হবে, যেটা আমরা নই। নির্বাচন কমিশনের হাতে যে ক্ষমতাটা রয়েছে তার, আমি ভয়েস ব্রেক হচ্ছে। হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মাধবীলতা, আপনি একটু এগিয়ে এসে বলুন, আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, বলছি, নির্বাচন কমিশনের হাতে যে ক্ষমতা রয়েছে তার কোভিড নিয়ন্ত্রণ করার জন্য, জনসাধারণকে মাস গ্যাদারিং নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা রয়েছে, সেটা প্রয়োগ হচ্ছে কি হচ্ছে না তা প্রত্যেক দিনের খবরের কাগজ বা নিউজ চ্যানেলগুলোকে ফলো করলেই বোঝা যাবে যে প্রচুর গ্যাদারিং, বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই, স্যানিটাইজার তো দূরের কথা, তার থেকেও বড় কথা, যারা আমাদের মতন সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছেন, এবং যারা 2 মে যারা আমাদের অভিভাবক হবেন, তারাই তাদের মুখ দেখাতে এত ব্যস্ত যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গ্রো করছে না। আর যদি আমরা ভোটাররা বেঁচে থাকি, পরের বছর বা পরে যখনই ভোট হোক না কেন, আমরা তো ইলেকশন দিয়ে আমাদের নেতাকে ক্ষমতায় আনবই, কিন্তু সেটা কখন পসিবল হবে? যদি আমরা সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকি। এই কথাগুলো সাধারণ মানুষের মনে কানে ঢুকিয়ে দিতে হবে। সেটা কে ঢোকাতে পারবে? সেটা আমি বা আপনি পারবো না, সেটা সেই সমস্ত প্রতিনিধিরা পারবে যারা পাবলিক ফিগার। তাদের মাধ্যমে প্রচার করে মানুষকে সচেতন করতে হবে যে আমাদের নেতা আসবে, আজ না হয় কাল, নয় আগামী বছর নিশ্চয়ই আসবে, কিন্তু তখনই তুমি নিজের নেতার নেতৃত্ব উপভোগ করতে পারবে বা তুমি সুবিধে পাবে তখনই যদি তুমি বেঁচে থাকো। আমি যদি নাই বাঁচলাম। আর আরেকটা কথা, আমি যেটা নিজে দেখছি যে বেশিরভাগ মানুষই ভ্যাকসিনেশনে ভয় পাচ্ছে। আমার বাড়ির লোকেদের আমি ধরে ধরে ভ্যাকসিনেশন করিয়েছি,
এবং আমি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে মোটিভেট করছি যে হ্যাঁ তোমরা ভ্যাকসিন নাও, কিন্তু এই গণ্ডির বাইরে তো আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। লোকে আমার কথা উড়িয়ে দেবে, আমাকে বলছে তুমি কি ডাক্তার নাকি? না, আমি ডাক্তার নই, কিন্তু হ্যাঁ আমি সমাজ সচেতন একজন মানুষ, তোমাকে সচেতন করতে এসেছি। কিন্তু এই যে তুমি ডাক্তার নাকি, তোমার কথা শুনবো কেন, এটা যে জনপ্রতিনিধি হবে, আমাদের যারা প্রতিনিধিত্ব করছেন বা পাবলিক ফিগার হবেন, তাদের কথা কিন্তু সাধারণ মানুষ খুব সহজেই মেনে নেবে। বিশ্বজিৎ বাবু প্লিজ, আমাদের সময় শেষ হয়ে আসছে। বিশ্বজিৎ বাবু, আপনি নির্বাচন কমিশন সম্বন্ধে বললেন, এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি যে এনফোর্স করবে এই যে কোভিড বিধিগুলো, তো এনফোর্স করবে নির্বাচন কমিশন। আজকে নির্বাচন কমিশনের আয়ত্তেই কিন্তু ডিএম বলুন, এসপি বলুন, সবাই। কিন্তু নির্বাচন কমিশন, দুঃখের ব্যাপার হলো যে কোভিড বিধি কি দেখবেন, ওনারা তো এখন ব্যস্ত অফিসারদের ট্রান্সফার করতে। কোন অফিসারকে কোথায় ট্রান্সফার করা হবে ওনারা তাই নিয়ে বেশি ব্যস্ত। কোভিড বিধি এইগুলোকে সচেতনভাবে প্রয়োগ করার থেকেও ওনারা সেই ব্যাপারে বেশি ব্যস্ত। জয়প্রকাশ বাবু। এটাই আমার বক্তব্য। না, অ্যাকচুয়ালি অঞ্জন, ব্যাপারটা হয়ে গেছে কি জানো, কোভিড একটা চ্যালেঞ্জ, একটা সমস্যা, কিন্তু তার সঙ্গে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের সামনে আর একটা সমস্যা আছে, যে সারা ভারতে যে সমস্যা তাদেরকে সম্মুখীন হতে হয় না, যে এখানে যে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন, হত্যা ছাড়া, রক্ত ছাড়া নির্বাচন, এটা করতে গিয়েই তারা হিমশিম খাচ্ছে। এই রাজ্যে প্রথম কথা মানুষের অধিকার, ভোট দেবে, গণতান্ত্রিক অধিকার, শান্তিপূর্ণ অবাধ নির্বাচন, আর তার পাশাপাশি হচ্ছে কোভিডের। আচ্ছা, নির্বাচন কমিশনের আপনারা জানেন তো গঠন, নিজেদের কোনো লোকজন নেই, তারা একটা রাজ্যে গিয়ে সেই রাজ্যের যারা আধিকারিক, যে প্রশাসন, তাদের উপর ডিপেন্ড করতে হয়। তাদের উপর বাইরের রাজ্য থেকে ভোট প্রচারে আসছেন, কোভিড বিধি কি মানা হচ্ছে? হৈমন্তী রায় লিখলেন, আর সৌনক চট্টোপাধ্যায় লিখলেন টিকাকরণের গতি আরও বাড়ানো হচ্ছে না কেন? দুটো প্রশ্নই প্রাসঙ্গিক, টিকাকরণের ব্যাপারেও ভাবা দরকার। আর আমাদের প্রশ্ন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে, ঠিকই আপনারাও প্লিজ আরেকটু রেসপন্সিবল আচরণ করুন। এই দেশের আমার আপনার কাছেও আমাদের বক্তব্য, আমাদেরও অনেক রেসপন্সিবল হওয়া উচিত। আমাদের বাঁচা দরকার, আমাদের সবাইকে নিয়ে বাঁচা দরকার, আর সেই জন্যই আজকে আমাদের এই আপনার রায়। আপনারা আমাদের ছেড়ে যাবেন, এরপর আমরা দিনের সেরা বাছাই করা খবরগুলোকে নিয়ে ফিরে আসবো পেজ ওয়ানে। সঙ্গে থাকুন 24 ঘন্টা।